শিল্প সংস্কৃত সাহিত্য, এই যে সংস্কৃতির সাহিত্য, এই যে পোর্শনটা, এই জায়গাটা আমাদের কিন্তু নম্বর কমে যেতে পারে। যে সমস্ত ভাগগুলো আছে, যে সম্মুখ, পশ্চাৎ, মধ্য, ফণিতত্ত্বের আন্ডারে আর যা কিছু আলোচনা রয়েছে, তার মধ্যে একটা বিশেষ ভাগ হচ্ছে ধ্বনিমূল আর সহধ্বনি আর যুক্তধ্বনি, গুচ্ছধ্বনি। মেইন যে সমস্ত বিষয়গুলো ভাষাতত্ত্বের দিকে আছে 10 নম্বর পাওয়ার জন্য এনাফ। নর্মালি যখন 4টে অপশনের কোয়েশ্চেন পড়ছি, জাস্ট উত্তর পড়ে যাব। সকলকে স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা জানাই। কিন্তু শুধুমাত্র শুভেচ্ছা, স্নেহপ্রীতি, ভালোবাসা নয়, তার সাথে সাথে আজকে আমি নিয়ে এসেছি বেঙ্গলি সাজেশন। কিন্তু বেঙ্গলি সাজেশন বেশি করতে যেও না ভাই, ভালো করে বই পড়ো আর প্রশ্নোত্তর প্র্যাকটিস করো। বলবে যে ম্যাম 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 এইখানেই তো ব্যাস শেষ। যদি ভালো করে বইও পড়বো, প্রশ্নোত্তরও প্র্যাকটিস করবো, তাহলে আর আপনি সাজেশনটা দিচ্ছেন কি? সেটাই তো জানবো যে অ্যাকচুয়ালি কোথাটায় আমাদেরকে বই পড়তে হবে আর কোথাটায় বেশি করে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, কনসেপচুয়াল পড়তে হবে। তো হ্যাঁ, চলো আজকে নিয়ে এসেছি বেঙ্গলি সাজেশন ফর সেমিস্টার 3, থার্ড সেমেস্টার স্টুডেন্টদের জন্য। চলো তো দেখা যাক যে কি জিনিস আমি নিয়ে এসেছি। প্রথমত তোমাদের যেটা থাকে গল্প থেকে 8 নম্বর, আর গল্প আছে কটা? একটা, শুধুমাত্র আদরিনী। হ্যাঁ, যদি বলো যে ম্যাম এটা কি মাধ্যমিক ভেবেছেন, মাধ্যমিকে গল্প পড়েছি অনেক, কিন্তু তার মধ্যে একটা গল্পের যে সাইজ, সেরকম 4টে গল্প ঢুকে যাবে এই আদরিনী গল্পের মধ্যে, ঠিক তো? একদমই তাই। তোমাদের ছোটবেলাকার গল্পের মতো খুব ছোট গল্প নয় এটা, কথায় তো ছোট গল্প, কিন্তু আসলে গল্পটা বেশ বড়। তো আদরিনী গল্পটা তোমাদেরকে আমি অন্তত সাজেস্ট করব যে তোমরা বই থেকে আরো একবার ভালো করে পড়ে নাও। হ্যাঁ, কোয়েশ্চেন অ্যান্সার তো প্র্যাকটিস হচ্ছেই, আমরা প্র্যাকটিস সেশন দিচ্ছি, ক্লাসের মধ্যে প্র্যাকটিস থাকে, ডিবিপিস থাকে, প্র্যাকটিস কোনো না কোনোভাবে চলছেই আমাদের এবং চালাতেও হবে। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে টেক্সট, আদরিনী টেক্সট আমাকে আরও একবার পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে হবে, এটা আমার সাজেশন। নেক্সট হচ্ছে কবিতা আছে আমাদের 7 নম্বর পাওয়ার জন্য। তাহলে দেখো, একটা গল্প পড়ে যদি ভালো করে পড়ে যাও, 8-এ 8 কিন্তু ওখান থেকে তুমি পাবে। তারপরে 7 নম্বর কোথা থেকে পাবে? ধর্ম কবিতা এবং দিগ্বিজয়ের রূপকথা, এই দুটি কবিতা থেকে পাবে। তো ম্যাম কি করব? ধর্ম এবং দিগ্বিজয়ের রূপকথা এগুলো কি আমরা সাজেশন ভিত্তিক কোয়েশ্চেন অ্যান্সার, যেগুলো প্রচলিতভাবে কোনো ইউটিউব চ্যানেলে আসছে কিংবা আপনাদের সেশনে আসছে অথবা যেখানে আসছে, সেগুলোকেই কি প্র্যাকটিস করতে থাকো? প্র্যাকটিস তোমার প্র্যাকটিসের জায়গায়, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু আবারও বলবো, পরীক্ষার জন্য এই মুহূর্তে যদি করতে চাও, ধর্ম আর দিগ্বিজয় রূপকথা কবিতাটা কতটুকু রে? এই তো ছোট ছোট কবিতা, এমন কিছুই নয়। কবিতাগুলো 2-3বার একটু ভালো করে রিডিং পড়ে নাও, যেন তোমাকে যদি একটা শূন্যস্থান পূরণ দেওয়া হয়, সেই শব্দটা যেন মাথায় আসে যে হ্যাঁ, এই তো দিগ্বিজয়ের রূপকথায় আমরা পড়েছিলাম, আমাদের তো বিষয়বস্তুটা মনে আছে ম্যাম, কে কোথায় অভিযানে গিয়েছিল, পক্ষীরাজ ঘোড়া কোথায় হয়েছিল, বা ভালোবাসা বিশ্বাস কিভাবে এসেছিল, ঠিক আছে, মনে আছে। আমি যদি কবিতার লাইনগুলো একটু মনে রাখতে পারি, বলছি না পর মুখস্থ রাখতে, যদি একটু মাথায় রাখতে পারি, তাহলেই কিন্তু আমরা এই দুটো কবিতা থেকেও সমস্ত উত্তর অ্যাটেন্ড করতে পারবো। কারণ প্রশ্নে তো এমনিতেও 4টে অপশন আমাদের দেওয়াই থাকবে, তো যদি মনে হয় একটু ভুলে যাচ্ছি, অপশনগুলো দেখেই কিন্তু মাথায় এসে যাবে। দ্বিতীয়ত, যদি দেওয়া হয় সত্য মিথ্যা, তাহলেও কিন্তু লাইনগুলোই আমাদের সেই মাথাতে আনতে হবে। অনেকে বলছে যে ম্যাম, যখন বলছি বাবু একটু মনে রাখতে হবে, বলছে ম্যাম আমাদের মনের সব ডেটা ফুল হয়ে গেছে, জায়গা সব ভর্তি, আর নেই জায়গা, মনে রাখতে পারছি না। ঠিক আছে, মনে রাখতে পারছো না তো মাথায় রাখো, তাহলে কবিতাগুলোকে একটু মাথায় রাখো। থার্ড আমি যাব প্রবন্ধের দিকে। তো প্রবন্ধ যেটা আছে আমাদের 5 নম্বর পাবো আমরা একটা প্রবন্ধ পড়ে। দেখো, আর কত সুবিধা চাও বলো, আর কত সুবিধা দেব তোমাদেরকে? সেটা হচ্ছে একটাই মাত্র প্রবন্ধ তোমাদের সিলেবাসে আছে, বাঙ্গালা ভাষা। আর বাঙ্গালা ভাষা প্রবন্ধটা যদি ভালো করে পড়ে নিতে পারো, তাহলে সেখান থেকেই তোমরা 5 নম্বর পেয়ে যাবে। নেক্সট আসবো আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা। এখানে আছে পোটরাজ, এবং তার সঙ্গে দুটো জিনিসই খুবই সুন্দর, গল্প এবং কবিতাটা। পোটরাজটাও ভীষণ ভালো লাগে আমার, পড়ানোর সময়ও আমার খুব ভালো লাগতো। এবং হ্যাঁ, বলবো যে গল্পটা আর একবার পড়ে নিও, এবং তার সঙ্গে কবিতা সেম অ্যাজ বাকি দুটো কবিতার সঙ্গে এই কবিতাটাকেও অ্যাড করে একটুখানি পড়তে থাকো। বেশি কিছু নয়, শুধুমাত্র টেক্সট পড়ো। আমি যেমন ফার্স্ট স্লাইডে বলেছি,
কিছুটা বই পড়ো আর কিছুটা প্র্যাকটিস করো। তো বই পড়ার পার্ট হচ্ছে আমাদের এইটুকুটা, অর্থাৎ গল্প কবিতার পার্ট, যেখানটা নিয়ে তোমাদের বেশি কিছু কোয়ারি থাকে না। তোমরা বলো যে হ্যাঁ ম্যাম ছোট থেকে আমরা অভ্যস্ত, আমরা এই জায়গাটা পারবো, তাই জন্য এই জায়গার জন্য আমার সাজেশন বইটা একটু পড়ে নাও। এবার আসবো আমি নেক্সট জায়গায়, যেটা হচ্ছে ভাষা তত্ত্ব, ভাষা বিজ্ঞান। এই ভাষার পোর্শনে আমাদের আছে 10টা নম্বর। এই 10টা নম্বর কিন্তু আমাদেরকে তুলতেই হবে, তুলতেই হবে। কেন তুলতে হবে? কারণ হচ্ছে যেখানে নম্বর কাটা যেতে পারে সেটা হচ্ছে এই পোর্শনটা, শিল্প সংস্কৃত সাহিত্য। এই যে সংস্কৃতির সাহিত্য, এই যে পোর্শনটা, এই জায়গাতে আমাদের কিন্তু নম্বর কমে যেতে পারে। কারণ আছে তো আমাদের 5 নম্বর ম্যাম, কিন্তু পড়তে হবে হাজার হাজারটা মানে ইনফরমেশন। তো পুরো ইতিহাস তো ইতিহাসই, হ্যাঁ সত্যি একটা, এই যে সংস্কৃতির ইতিহাস যেমন করে আমরা ইতিহাস সাবজেক্টটাকে পড়ি, সেই রকমই অনেক অনেক তথ্য এর মধ্যে আছে। তো আমি তো বলবো যাদের নম্বর কাটার চান্স থাকবে সেটা থাকবে এখান থেকে, কারণ গানেরও এত এত তথ্য আছে, বিজ্ঞানের আছে, ক্রীড়ার আছে। তাই জন্য আমাদের ফোকাসটা সবসময় থাকবে 1 নম্বর হচ্ছে টেক্সটের দিকে, দ্বিতীয় থাকবে ভাষার দিকে। আর ভাষার দিকটা এমন কিছু কঠিন জিনিস নয় যে আমরা পারবো না। ভাষার দিকটা কিন্তু আমার মতে 11-এর থেকে 12-এ অনেক সহজ করে দেওয়া আছে। এবার ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, এখান থেকে আমরা কি দেখব? এখান থেকে মেনলি কনসেপচুয়াল পড়বো, ঠিক আছে? কিরকম? প্রথমেই আছে আমাদের তুলনামূলক, ঐতিহাসিক আর বর্ণনামূলক। তুলনামূলক, ঐতিহাসিক আর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। ঠিক তো? তাহলে এখানেও তুলনামূলক, ঐতিহাসিক এবং বর্ণনামূলকের কনসেপ্টটা একটুখানি পড়ে রাখবো, কে প্রথম শুরু করলেন, কোথা থেকে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। ঠিক আছে? এরপর যেটা আসবো সেটা হচ্ছে প্রধান ভাষাবিজ্ঞান আর ফলিত ভাষাবিজ্ঞান। প্রধান ভাষাবিজ্ঞান আর ফলিত ভাষাবিজ্ঞান। এই দুটো জায়গায় কি দেখব? এর আন্ডারে কি কি আছে আর এর আন্ডারে কি কি আছে। আমাদের যেহেতু শর্ট কোয়েশ্চেন, তাহলে সবসময়ই বলবো যে এইগুলো আমাদের তো ডিটেলস এত এত জিনিস মনে রেখে উত্তর লিখতে হচ্ছে না, আমাদেরকে জাস্ট অপশনে ক্লিক করতে হচ্ছে। ঠিক তো? সেই জন্য এর আন্ডারে কি কি আছে, এর মধ্যে কোন কোন ভাগগুলো পড়ে, সেইগুলোকে তোমাকে দেখতে হবে। নেক্সট আসবো কি, যেগুলো আমাদের ফুল ফর্ম আছে, তাই না? FMRI কিংবা LAD কিংবা PET, এই ধরনের যে ফুল ফর্মগুলো আছে সেগুলো আমরা দেখব। PET, FMRI, LAD যেটা বলি, LAD, এগুলির ফুল ফর্মগুলো দেখব। বেশ, এছাড়াও এখানের মধ্যে হ্যাঁ প্রশ্ন কি হয় না ম্যাম? অবশ্যই হয়, কিন্তু এই যে আমাদের একটু কনসেপচুয়াল দেখতে হবে বা একটু ভেবেচিন্তে পড়তে হবে, তাই জন্য আমাদেরকে ভাবতে হবে যে কোথায় কোথায় প্রশ্ন ছিল বা মেন কিছু জিনিস ছিল সেইগুলো। তো এখানে আমি আর একটা জিনিস অ্যাড করব, থ্যালামাস বেসাল গ্যাংলিয়া। জাস্ট 1 লাইন 2 লাইন কি ছিল জিনিসটা দেখে রাখবে। ঠিক আছে? বেশি কিছু না, জাস্ট 1 লাইন 2 লাইন করে কনসেপ্টটা দেখে রাখবে। এটা তো ফুল ফর্ম তো এমনিতে পড়তে হবে, আর এটার ক্ষেত্রে জাস্ট একটা বেসিক কনসেপ্ট যেটা বলি আমরা, সেটুকুটা দেখে রাখবে। আর লাস্ট যেটা আসবো সেটা হচ্ছে অভিধান বা ডিকশনারি। এই যে ডিকশনারি কথাটা কোত্থেকে এলো, বা এটার অভিধানের প্রথম কে সূচনা করেন, বা বাংলার প্রথম অভিধান, প্রথম যে অভিধান যা যা আছে তোমাদের, সেই সমস্ত বিষয়গুলো আমরা এখানে একটুখানি দেখে নেব। বেশ, তাহলে মোটামুটি ভাষা বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার থেকে আমাদের কি কি মেন জিনিস দেখতে হবে আমরা বুঝে গেলাম। এবার আসবো ধ্বনি তত্ত্বতে। ধ্বনি তত্ত্ব মানে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে ধ্বনি বিজ্ঞান ও ধ্বনি তত্ত্বের মধ্যে পার্থক্য। ধ্বনি বিজ্ঞান ও
ধ্বনি তত্ত্বের পার্থক্য। ঠিক আছে, এটা প্রথমেই আমাদেরকে জানতে হবে, কারণ ধ্বনি বিজ্ঞান আর ধ্বনিতত্ত্বের আন্ডারে কি কি আছে, আবারও এর আন্ডারে কোন কোন জিনিসগুলো পড়ছে, এর মধ্যে কি কি আসে আর এর মধ্যে কি কি আসে, আলোচ্য বিষয়গুলি কি কি। বেশ, যেগুলো তোমাদের বইয়েতে এমনিতে ছক আকারে দেওয়াই থাকে, সেই সমস্ত বিষয়গুলোই আমি বলছি, এমন কিছু বড় বড় ভারী ভারী পাতার পর পাতা পড়ে যেতে বলছি না। বেশ, তো আর এর সাথে যেটা দেখবো সেটা হচ্ছে হ্যাঁ, এর মধ্যে ছিল ধ্বনি মানেই তো আমাদের ওই 7টি মৌলিক স্বরধ্বনি, তাই না? এই মৌলিক স্বরধ্বনিগুলোর ওই উচ্চারণ স্থল অনুযায়ী বা তোমার স্থান অনুযায়ী যে সমস্ত ভাগগুলো আছে, যে সম্মুখ, পশ্চাৎ, মধ্য, ঠিক আছে, প্রসৃত, এই ধরনের যে ভাগগুলো, তো এই যে স্থান অনুযায়ী বা ইত্যাদি, ভাগগুলি অবশ্যই দেখবে। মানে এটা তো আমি স্টার দেব, এখানটায় স্টার। এই যে তোমার 7টা স্বরধ্বনি দেওয়া আছে এবং সেই 7টা স্বরধ্বনির মধ্যে যে কোনটা সম্মুখ, কোনটা পশ্চাৎ, কোনটা মধ্য, কোনটা তোমার কি বলে প্রসৃত, কোনটা বিবৃত, এই ধরনের যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো তোমাদেরকে সবসময়ই দেখতে হবে। ধ্বনিতত্ত্বের আন্ডারে আর যা কিছু আলোচনা রয়েছে তার মধ্যে একটা বিশেষ ভাগ হচ্ছে যে এই তোমার ধ্বনি মূল আর সহধ্বনি আর যুক্তধ্বনি, গুচ্ছধ্বনি। ঠিক, তাহলে ধ্বনি মূল, সহধ্বনি, এটা কি পড়বে বলে দিচ্ছি, যুক্তধ্বনি, গুচ্ছধ্বনি, এইটার পড়বে হচ্ছে পার্থক্য। যুক্তধ্বনি আর গুচ্ছধ্বনির মধ্যে পার্থক্য কি? শুনতে যেন একই রকম লাগছে, ম্যাম যুক্ত আবার গুচ্ছ, সে তো যুক্ত হওয়া গুচ্ছ হওয়া একই রকম লাগছে না, এটার পার্থক্যটা কি সেটা তোমাদেরকে জানতে হবে। ধ্বনিমূল আর সহধ্বনি এই দুটোর বৈশিষ্ট্য জানতে হবে, যে কোনটাকে বদলে দিলে আমাদের কি হয়, কোনটা আমাদের অর্থের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর কোনটা শুধুমাত্র আমাদের উচ্চারণ অনুযায়ী স্থানটাকে বদলায়। ধ্বনিমূল আর সহধ্বনি হয়ে গেল। এরপরে লাস্ট আছে আমাদের, এগুলো তো সব বিভাজ্য ধ্বনির মধ্যে পড়ছে, আর লাস্টে আছে আমাদের অবিভাজ্য ধ্বনি। ঠিক তো, তাহলে এই অবিভাজ্য ধ্বনিটা, অবিভাজ্য ধ্বনির ভাগগুলি, অবিভাজ্য ধ্বনির ভাগগুলি দেখবে। বেশ, তাহলে দৈর্ঘ্য, জ্যোতি, সুরতরঙ্গ, এই জিনিসগুলো কি, এগুলো কি হিসেবে কাজ হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। ওকে, মোটামুটি এগুলো পড়লেই আমাদের এই যে যে মানে চিন্তাটা থাকে যে ম্যাম কি পড়বো এখান থেকে, সেই চিন্তাটা আশা করছি দূর হয়ে যাবে। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে শব্দার্থ তত্ত্ব। শব্দার্থ তত্ত্ব থেকে যেটা পড়ার সেটা হচ্ছে উপাদানমূলক, সত্য সাপেক্ষ, বিষয়মূলক, এই যে 3টে তত্ত্ব আছে, উপাদান, সত্য সাপেক্ষ, বিষয়মূলক, এই তত্ত্বগুলো তোমাদেরকে দেখতে হবে। এটা ফার্স্ট ব্যাপার। আর হচ্ছে এটা আমি এ দিচ্ছি, এটা এ, দেন আমি বিতে অন্য কিছু দিচ্ছি। বিতে যেটা দেবে সেটা হচ্ছে যে তোমাদের থিসোরাস, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেখান থেকে প্রত্যেকবারেই প্রশ্ন আসে বলতে গেলে, থিসোরাস বাদ যায় না। বি হচ্ছে থিসোরাস, থিসোরাস থেকে দেখবো সাল টাল মনে রাখবো। আর সি হচ্ছে শব্দার্থ পরিবর্তনের স্বরূপ। স্বরূপ বা বিভিন্ন ভাগ আমি লিখে দিচ্ছি, যে বিভিন্ন ভাগগুলি আছে এগুলি উদাহরণ সহ অবশ্যই। কেন বললাম বিভিন্ন ভাগ উদাহরণ সহ? তুমি যখনই বুঝতে পারবে যে কোনটা প্রথমে ভাগটা ছিল হয়তো
খুবই সংকুচিত, তারপরে সেটা পরবর্তীকালে প্রসারিত হয়েছে বা ভাবটা মানে অর্থটা আরো বেশি সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে। এই ধরনের ভাগগুলো যখন তোমরা দেখতে পাবে তখন কিন্তু তোমাদের দেখবে একটা রাফ আইডিয়া চলে আসবে যে আচ্ছা এটা হতে পারে। এবার যখন তোমাকে একটা হয়তো ছক দিয়ে দিল, এরকম ভাবে ছক দিয়ে তোমাকে এদিক ওদিক মেলাতে দিয়েছে, তুমি কিন্তু ইজিলি মোটামুটি একটা আইডিয়া যেহেতু আছে, তুমি যে কোনো উদাহরণ একটা মাথার মধ্যে তোমার কাজ করবে যে আচ্ছা এই উদাহরণটা এর ভাগের মধ্যে যেতে পারে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের মেইন যে সমস্ত বিষয়গুলো ভাষাতত্ত্বের দিকে আছে 10 নম্বর পাওয়ার জন্য এনাফ। এবার যদি বলি যে সাহিত্যের ইতিহাস, তো সাহিত্যের ইতিহাসের দিকে যেটা সাহিত্য সংস্কৃতি, এটাতে আমি বলবো যে বই খুব একটা বেশি পড়ে মাথা খারাপ করতে হবে না, বইয়ে অনেক অনেক পাতা আছে। হ্যাঁ পড়বে নিশ্চয়ই, একবার তো পড়বে, কিন্তু ওটা পড়ে বেশি মাথা নষ্ট করে যে ম্যাম কিছুই মনে থাকছে না আমি পড়েই চলেছি গাধার মতো, একেবারেই নয়। এখানে তোমরা করবে কি প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে থাকো যে কোনো জায়গা থেকে, যে কোনো, ঠিক আছে, যেখান থেকে পারো প্রশ্ন উত্তর প্র্যাকটিস করো, বারবার করে প্র্যাকটিস করতে থাকো কোনটা সত্য কোনটা মিথ্যা। যখনই দেখবে এখানে একটা জিনিস আমি বলবো, সত্য মিথ্যা যখন নির্ণয় করতে দেয় সেখানে তুমি ধরো কোনো একটা তোমার সহায়িকা বই থেকে, কোনো একটা বই থেকে তুমি পড়ছো, দেখতে পাচ্ছ অপশনে রয়েছে মিথ্যা, ঠিক আছে, কোনো উত্তরে দেওয়া আছে মিথ্যা, সেই মিথ্যাটাকে যাচাই করবে যখন, তখন তুমি বইটা খুলবে। ঠিক আছে, হয়তো দেওয়া আছে যে আমাদের রাষ্ট্রগুরু ফুটবল খেলার এর সাথে যুক্ত ছিলেন, যেটা আগের দিন আমি করাচ্ছিলাম, তোমরা বললে যে হ্যাঁ ম্যাম এটা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথই ছিলেন, মানে ওটা আমাদের বইয়ে লেখা আছে, কিন্তু আমি কি বললাম না এটা তোমাদের সম্ভবত ভুল হচ্ছে, সুরেন্দ্রনাথ ছিলেন না। তারপরে আমরা কি দেখলাম, বই থেকে একদম মিলিয়ে বলে দিলাম যে বইয়েতে কিন্তু দেওয়া আছে সুরেন্দ্রনাথের ভাই ছিলেন ওই দলের সাথে যুক্ত। তাহলে এই যে মিথ্যাটা হলো সুরেন্দ্রনাথ কেন হলো, কেন মিথ্যা, সেটা আমরা যাচাই করব, আর কিচ্ছু না। যখনই আমরা সত্য মিথ্যা পড়বো, নর্মালি যখন 4টে অপশনের কোয়েশ্চেন পড়ছি জাস্ট উত্তর পড়ে যাব যে কোনটা কি কোনটা কি। আচ্ছা এটা প্রথম ইনি শুরু করেছিলেন নগেন্দ্র সর্বাধিকারী, প্রথম ফুটবল, আচ্ছা ঠিক আছে, কুস্তির ক্ষেত্রে এরা প্রথম, বা রুস্তমজি কোন খেলার সাথে যুক্ত, এই সমস্ত বিষয়গুলো তোমরা পড়তে থাকলে যখনই দেখলে একটা মিথ্যা অপশন এসছে কিংবা বিবৃতি ভুল এইরকম কিছু এসছে, কারণ ঠিক, যখনই দেখতে পাবে তখনই সেই মিথ্যাটা কেন বা ভুল কেন, বিবৃতি ভুল কেন, এই কেনর উত্তরটা খুঁজতে তোমরা বই খুলবে এবং বই থেকে ওটা মিলিয়ে নেবে, তাহলেই আশা করছি তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, তো এই হয়ে গেল আমার তরফ থেকে বাংলার সাজেশন, কারণ বাংলার সিলেবাস অনেকটা বড়, তো সেক্ষেত্রে হ্যাঁ টেক্সটের পার্টটা নয়, অবশ্যই সাহিত্যের ইতিহাসের দিকটা বা ভাষাতত্ত্বের দিকটা, সেই জন্য যেটুকু আমার তরফ থেকে বলার সেটুকু বলে দিলাম। তো অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আর তোমরা খুব ভালো করে পড়াশোনা করতে থাকো, আমি তো বলবো প্র্যাকটিস 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 সবসময় করতে থাকো, তাহলে কিন্তু সফলতা আসবেই। এছাড়া আমার আর কিছু বলার নেই। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, টাটা।